পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো। সবুজ বিদ্যাপীঠ কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজ আমি তোমাদের প্রাথমিক গণিতের অধ্যায় 9 নিয়ে আলোচনা করব। এখানে প্রথমেই একটা জিনিস মাথায় রাখতে হবে, অধ্যায় 9-এর অঙ্ক যদি তোমাদের করতে হয় বা জানতে হয়, পারতে হয়, তাহলে প্রথমেই তোমাদের কিছু প্রাথমিক ধারণা নিতে হবে। এই প্রাথমিক ধারণা নিয়ে আজকের আমার এই আলোচনা। শুরুতেই তোমরা বোর্ডে দেখতে পাচ্ছ যে এই অধ্যায়ের 3টি অংশ আছে। এই অধ্যায়ের 3টি অংশ আমরা দেখতে পাচ্ছি বোর্ডে। সেই 3টি অংশের মধ্যে প্রথমেই আমরা দেখতে পাচ্ছি রাশির তুলনা, অর্থাৎ দুটো রাশিকে যদি তুলনা করতে চাও, কোন রাশিটা বৃহত্তম বা কোন রাশিটা ক্ষুদ্রতম, তাহলে তোমার এই বিষয়টার মধ্যে, এই পার্টটার মধ্যে আমরা জানতে পারবো সেই বিষয়টা। দ্বিতীয়ত চলে আসো সরল মুনাফায়। এই অংশের মধ্যে আমরা কিভাবে ইনভেস্ট করে, অর্থাৎ বিনিয়োগ করে কিভাবে মুনাফা অর্জন করতে হয়, সেই সরল মুনাফার বিষয়গুলো আমরা জানবো। তৃতীয় একটা অধ্যায় আছে, তৃতীয় একটা পার্ট, তার মধ্যে আছে লাভ ও ক্ষতি। এখানে লাভ ও ক্ষতির পরিমাণ কিভাবে নির্ণয় করা হয়, কিভাবে ক্রয় মূল্য বিক্রয় মূল্য একটা জিনিস বা কোনো বস্তু ক্রয় করে বা বিক্রয় করে কিভাবে লাভ হয়, কিভাবে ক্ষতি হয়, এই বিষয়গুলো আমরা জানবো। তো চলো আমরা প্রথমেই শতকরা নিয়ে আজকে আলোচনা করি। শতকরা হচ্ছে এমন একটা অনুপাত যা 100-এর ভগ্নাংশ রূপে প্রকাশ করা হয়, অর্থাৎ এখানে 100-কে হর হিসেবে ধরা হয়। একটা জিনিস মাথায় রাখবে, 100 হচ্ছে কি হর, এই হরটাকে 100 হিসেবে রূপে প্রকাশ করা হয়। এরূপ ভগ্নাংশকে শতকরা কর্তৃক এই চিহ্নটা দ্বারা প্রকাশ করতে হয়। এটা হচ্ছে একটা প্রতীক, শতকরা প্রতীক, আমাদেরকে পার্সেন্টেজ বলি, এই আকারে প্রকাশ করা হয়। এই জিনিসটা তোমাদের খুব মনোযোগ সহকারে মাথায় রাখতে হবে যে শতকরা একটি ভগ্নাংশ, এখানে হর কি 100টা, সবসময় এই জিনিসটা মাথায় রাখবে। তো আশা করি তোমরা নিশ্চয়ই এই বিষয়টা নোট করে নিবে এবং যথাযথভাবে বোঝার চেষ্টা করবে। চলো এবার আমরা রাশির তুলনায়, আমরা প্রথম যে অংশটা ছিল রাশির তুলনা, রাশির তুলনা। আচ্ছা, ধরে নাও তোমাদের বিদ্যালয়ে 4র্থ শ্রেণীর মোট শিক্ষার্থী 50 জন। মোট শিক্ষার্থী কি 50 জন। তার মধ্যে ধরো 20 জন ছাত্রী, মোট 50 জন, তার ভিতরে 20 জন হচ্ছে ছাত্রী। এটা হচ্ছে 4র্থ শ্রেণী, ধরো 4র্থ শ্রেণী। আর পঞ্চম শ্রেণীর মোট হলো 25 জন, 25 জন শিক্ষার্থী, তার মধ্যে 12 জন ছাত্রী। এখন কোন শ্রেণীতে তুলনামূলকভাবে শিক্ষার্থী বেশি কিংবা কম আমরা কিভাবে জানবো? তার জন্য আমাদের প্রথমেই এই দুইটা রাশিকেই ভগ্নাংশ আকারে প্রকাশ করতে হবে। ভগ্নাংশ আকারে প্রকাশ করে সেটাকে শতকরায় নিয়ে তারপরে রাশি দুটো তুলনা করতে পারি। তোমরা একটু বোর্ডে লক্ষ্য করো যে 4র্থ শ্রেণীর 50 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে 20 জন ছাত্রী। আর পঞ্চম শ্রেণীর 25 জন শিক্ষার্থী ছিল, তার মধ্যে 12 জন ছাত্রী। এটাকে ভগ্নাংশ আকারে লেখা হলো। এখন যদি তুমি এটাকে শতকরায় প্রকাশ করতে চাও, তাহলে আমরা একটা জিনিস জানি যে শতকরায় প্রকাশ করতে হলে প্রথমে হরটাকে কিন্তু 100 হর থাকতে হবে, হর 100-কে আকারে লিখতে হবে। তো সেক্ষেত্রে এখানে 50 গুণ 50 সাথে কি গুণ করলে 100 হয় 2। ঠিক হর এবং লবকে একই সংখ্যা দ্বারা গুণ করতে হবে, 40 আর এখানে 100 হয়। ঠিক অনুরূপভাবে পঞ্চম শ্রেণীর ক্ষেত্রেও 12টাকে আমরা 12 সাথে
আর নিচে 25, 25 এর সাথে 4 গুণ করলে কি হয় 100 হয়, আমরা জানি 4 25 এ 100। আর উপরে তো 4 দ্বারা গুণ করতে হবে, তাহলে উপরে হচ্ছে লব হচ্ছে 4 12 48 আর নিচে হচ্ছে 4 25 এ 100। তাহলে দেখো আমরা এই ভগ্নাংশ থেকে আমরা শতকরায় প্রকাশ পেলাম, এই ভগ্নাংশ থেকে কি পেলাম আমরা শতকরায় কিন্তু প্রকাশ করা হয়ে গেল। সেই ক্ষেত্রে এবার কিন্তু আমরা তুলনা করতে পারি রাশি দুইটার, যে কোনটা বৃহত্তম বা কোনটা বেশি, কোন শ্রেণীতে শতকরা হিসেবে তুলনামূলকভাবে শিক্ষার্থী বেশি কিংবা শিক্ষার্থী কম। এখানে আমরা 100 কে যদি হর দেখি তো লব হলো 40, অর্থাৎ 100 জন শিক্ষার্থীর মধ্যে 40 জন ছাত্র। এবার এখানেও কিন্তু সমহরে নিয়ে আসলাম, অর্থাৎ এখানেও 100 মানে শতকরায় প্রকাশ করি, 100 হর লব হচ্ছে 48 মানে 100 জনের মধ্যে 48 জন ছাত্র। তাহলে আমরা কি ধরতে পারি পঞ্চম শ্রেণীতে শিক্ষার্থীর সংখ্যা বেশি। তো এভাবেই আমরা দুইটা রাশি বা একাধিক রাশি তুলনা করতে পারি। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, আমরা যদি শতকরায় প্রকাশ করতে চাই বা দশমিকে প্রকাশ করতে চাই, ভগ্নাংশে প্রকাশ করতে চাই, তাহলে আমাদের কিছু বিষয়গুলো কিছু নিয়মগুলো আমাদের জানতে হবে। খুবই সহজ, খুবই সিম্পল। যেমন ভগ্নাংশে প্রকাশ করো, ভগ্নাংশে প্রকাশ করো, এই ক্ষেত্রে ভগ্নাংশে যদি প্রকাশ করতে হয় সেক্ষেত্রে তুমি ধরো 29%, এটা শতকরায় আছে, পার্সেন্টেজ আকারে আছে। এটাকে যদি তোমার ভগ্নাংশে নিতে চাও তাহলে তোমার, আমরা জানি যে ভগ্নাংশকে কি হর 100 থাকতে হয়। সেক্ষেত্রে তুমি যদি হরটাকে 100 আকারে লেখো 100 আর উপরে কি 29, 100 ভাগে 29 ভাগ, তার মানে 29%। এবার আরেকটা লক্ষ্য করো 125% যদি আমরা লিখি তাহলে এখানেও সেম টু সেম, হর লিখতে হবে 100 যেহেতু আমরা ভগ্নাংশে প্রকাশ করতে হচ্ছে, আর 125 উপরে লব চলে যাচ্ছে। তাহলে কি হলো 125% সমান আমরা ভগ্নাংশ করে লিখলে 125/100। এরপরে আসো দশমিকে প্রকাশ করো। আমরা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করি। দশমিকে প্রকাশ করো, কি বললাম দশমিকে প্রকাশ করো। ধরো 60% আছে, এখন এটাকে যদি ভগ্নাংশ আকারে লিখি আমরা জানি যে 100/60, তাই না? তো এখন ভগ্নাংশ আকারে আমরা লিখলাম, এটাকে যদি দশমিকে লিখি, দশমিক আকারে যদি লিখি তাহলে এই 100 দিয়ে 60কে যদি ভাগ করা হয় তাহলেই আমাদের অ্যান্সারটা কিন্তু পেয়ে যাব। আমরা একটু রাফে করার চেষ্টা করি। 100 এখানে দেখো 100 দিয়ে কিন্তু 60কে ভাগ করা যায় না, কারণ ভাজ্য ছোট ভাজক হচ্ছে বড়। তো সেই ক্ষেত্রে প্রথমেই শুরুতেই কিন্তু আমাদের কি করতে হবে দশমিক নিয়ে আসতে হবে। তো দশমিক যদি নিয়ে আসি এখানে একটা কি শূন্য বসাবো। এবার কবার যায় 6 বার 6 100 600 হয়, 6 বার যদি আমরা দিই 600, অর্থাৎ আর দশমিকের আগে একটা শূন্য দিতে, তাই 0.6, তাহলে আমরা কি পেলাম 0.6। তাহলে 60% কে যদি দশমিক আকারে রাখি 0.6 হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে। এরপরে শতকরায় প্রকাশ করো। এবার আমরা শিখব কি শতকরায় প্রকাশ করো। শতকরায় প্রকাশ করো। শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই ভাবতেছো যে শতকরা প্রকাশ করা মানে কি পার্সেন্টেজ আকারে লিখতে হবে, এটা মাথায় রাখো। শতকরা যেমন ধরো 4/1, এটা কি ভগ্নাংশ রূপে আছে, এটাকে যদি আমরা শতকরায় প্রকাশ করি তাহলে
শতকরা প্রকাশ করতে হলে পার্সেন্টেজ আকারে, তো পার্সেন্টেজ আকারে নিতে হলে আমরা জানি যে হর 100, হর করতে হবে কত 100। তো সেই ক্ষেত্রে 4 কে কি দিয়ে গুণ করলে 100 হয়? 4 25 100, 4 25 100। ঠিক সেম লগটাকেও 25 দিয়ে গুণ করতে হবে। তাহলে কত হলো? 4 25 100 আর 25 এ 1 দিয়ে গুণ করলে 25 হয়। তো কি 100 ভাগে 25 ভাগ মানে হচ্ছে 25%, মানে কি 25%। ঠিক তো? তবে একটা জিনিস অনেক সময় দেখা যায় যে এখানে তো 4 দিয়ে 25 কে গুণ করার ফলে কি হয়েছে? 100 হয়েছে, তাই না? এবার যদি তুমি ধরো এই 8 এর 3 এটাকে, এই ভগ্নাংশটাকে যদি শতকরায় প্রকাশ করতে চাও, তাহলে সেক্ষেত্রে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে, আমরা এই অঙ্কগুলো কিন্তু বেসিক্যালি তোমার সংক্ষিপ্ত প্রশ্ন বা শূন্যস্থান, অঙ্কের মধ্যে রাফ, এই বিষয়গুলো করার জন্য আমাদের এই প্রাথমিক ধারণাটা জানতে হবে, প্রাথমিক ধারণাটা জ্ঞান অর্জন করতে হবে। তো এখানে 8 এর 3 অর্থাৎ শতকরা প্রকাশ করতে 100 দিয়ে গুণ করতে হয়, কিন্তু 100 দিয়ে গুণ করতে হয়। এটাকে যদি সিম্পল তুমি এভাবে 100 দিয়ে গুণ করো, সেক্ষেত্রেও কিন্তু হবে। কিরকম একটু দেখো, এখানে 8 কে যদি আমরা 100 করতে চাই তাহলে কি দিয়ে গুণ করতে হবে? এখানে কিন্তু দশমিক বা মিশ্র ভগ্নাংশ চলে আসবে, সেক্ষেত্রে কিন্তু তোমাদের জন্য একটা কঠিন হয়ে যাবে। তো শুরুতেই 8 দিয়ে পুরোটাকে ভগ্নাংশটাকে যদি 100 দিয়ে আমরা গুণ করি, দেখো এখানে যদি একটু কাটাকাটি করি বা ছোট করার চেষ্টা করি, এটাকে যদি 4 দিয়ে কাটি 2 হয়, এটাকে 4 দিয়ে যদি আমরা ভাগ করি, কাটাকাটি তো ভাগ করা, তাই না? যে একই সংখ্যা দিয়ে হর এবং লবকে ভাগ করা, তো সেক্ষেত্রে 4 দিয়ে করলে কত হয়? 25। ঠিক তো? সেক্ষেত্রে কত হয় দেখো, নিচে কিন্তু 2 থাকে, আর এই 25 আর 3 এই দুটো গুণ করলে 25 আর 3 অর্থাৎ 75। 3 25 75। তো 2 দিয়ে যদি 75 কে ভাগ করি আমরা, সেই ক্ষেত্রে কত হয় দেখো, একটু খেয়াল করো, আমরা ভাগ করার চেষ্টা করি। 2 দিয়ে 75 কে 7 এর মধ্যে যায় কবার? 3 বার। 3 দুগুণে 6, 1 আর 5, 7 দুগুণে 14 নাকি, থাকে 1, অর্থাৎ 37 সমস্ত 2 এর 1 কি হয়? 37 সমস্ত 2 এর 1%। তো 100 দিয়ে গুণ করার ক্ষেত্রে তারপরে ভগ্নাংশটাকে আমরা কাটাকাটি করে একটু ছোট করে নিলাম, তারপরে কিন্তু আমরা ভগ্নাংশ আকারে লেখার শতকরা আকারে লেখার পরে আমরা 37.21% পাই। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এবারে চলো আমরা যে জিনিসটা নিয়ে আলোচনা করব, যে বিষয়টা নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে সরল মুনাফা। সরল মুনাফা, সরল মুনাফা, সরল মুনাফা। এখানে কয়েকটা বিষয় তোমার জানতে হবে। প্রথমেই আসল বিষয়টা নিয়ে আমাদের জানতে হবে। আসলটা কি? আসল একটা বিষয়। দ্বিতীয় বিষয় হচ্ছে মুনাফা। তৃতীয় বিষয় হচ্ছে বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফা এই তিনটা বিষয়ে তোমার অবশ্যই ধারণা থাকতে হবে। প্রথমেই আসি আমরা আসলটা কি। যদি এক কথায় উত্তর দিতে চাও, বিনিয়োগকৃত টাকা কি বলা হয়? আসল। বিনিয়োগকৃত টাকা কি বলা হয়? কি? আসল। এখন বিনিয়োগটা কি? বিনিয়োগটা হচ্ছে, ধরে নাও তোমার বাবা কিছু টাকা ব্যাংকে জমা রাখে, কিছু টাকা কি ব্যাংকে জমা রাখে, বা অন্য কোনো খাতে বিনিয়োগ করে, যেখান থেকে অতিরিক্ত কিছু আশাও করে। ধরো তোমার বাবা 50,000 টাকা
ব্যাংকে জমা রাখবে, ধরে 50,000 টাকা ব্যাংকে জমা রাখবে। এই 50,000 টাকা কি বলা হয় কি আসল। 5 বছরের জন্য জমা রাখবে। 5 বছরের পরে দেখা যাবে সে এর সাথে আরো 10,000 টাকা অতিরিক্ত পেল। ব্যাংকে টাকা রাখলে নিশ্চয়ই মুনাফা দেয়, লাভ দেয়, ইন্টারেস্ট যেটাকে আমরা বলি। তো এই যে 10,000 টাকা অতিরিক্ত পেল, তার ওটা কি হবে কি মুনাফা, ওটাই কি মুনাফা। তাহলে আসল এবং মুনাফা ক্লিয়ার। এরপরে কি রইল বার্ষিক মুনাফার হার। বার্ষিক মুনাফার হার হলো তুমি যদি 100 টাকা ব্যাংকে রাখো, তাহলে 1 বছরে তোমার যেই টাকাটা মুনাফা আকারে দিবে সেটা হচ্ছে বার্ষিক মুনাফা হার। ধরো তুমি 100 টাকা ব্যাংকে রাখলা, 1 বছর পরে 100 টাকা ব্যাংকে রাখলে 1 বছর পরে তোমাকে 5 টাকা মুনাফা দিবে। তাহলে মুনাফার হার আমরা ধরবো কত? 5%। তাহলে 100 টাকার 1 বছরের মুনাফা কি বলা হয়? বার্ষিক মুনাফা হার। বার্ষিক মানে কি 1 বছর, এই জিনিসটা মাথায় রাখবে। তাহলে কি আসল মুনাফা এবং বার্ষিক মুনাফা হার ক্লিয়ার। আমি আবার একটু বলি, আসলটা হচ্ছে কি যে বিনিয়োগকৃত টাকা কি আমরা কি বলি? আসল বলি, এক কথা। আর মুনাফা, মুনাফা হচ্ছে যে আসল টাকা অতিরিক্ত যে টাকাটা দিতে হয় বা পাওয়া যায়, আসল টাকার অতিরিক্ত। যেমন এখানে আমরা আসল ছিল 50,000 টাকা, তার অতিরিক্ত হয়েছিল 10,000 টাকা। তাহলে এই 10,000 টাকা যে অতিরিক্ত পেলাম আমরা 50,000 পাওয়ার পরেও আমরা কি আরো 10,000 টাকা অতিরিক্ত পেলাম কিন্তু ব্যাংক থেকে, তাই না? তাহলে কি হলো মুনাফা হচ্ছে 10,000 অতিরিক্ত টাকা। মানে আসল টাকা যে অতিরিক্ত টাকাটা দিতে হয় বা পাওয়া যায় সেটা কি বলা হয়? মুনাফা। আর বার্ষিক মুনাফার হার হচ্ছে 100 টাকা যদি তুমি 1 বছরের জন্য ব্যাংকে জমা রাখো, তাহলে ব্যাংক তোমাকে যে মুনাফাটা দিবে বা তুমি পাবে সেটাই হচ্ছে বার্ষিক মুনাফার হার। মানে 1 বছর বার্ষিক, 1 বছর 100 টাকা রাখো ব্যাংকে, মনে করো সেই ক্ষেত্রে 1 বছর পরে তোমাকে 5 টাকা যদি দেয়, তাহলে বার্ষিক মুনাফার হার হবে কত? 5%। যদি 100 টাকা রাখো, যদি 1 বছর পরে 6 টাকা দেয়, তাহলে তোমার হবে কত? 6%। তাহলে কত হবে? 6%। শিক্ষার্থী বন্ধুরা, আশা করি বিষয়টা ক্লিয়ার। এরপরে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এই যে আসল, বার্ষিক মুনাফা আর বার্ষিক মুনাফার হার, এই তিনটা বের করতে গেলে আমরা একটা সূত্র অ্যাপ্লাই করব। সবাই একটু খেয়াল করবেন, আসল সমান সমান একটা সূত্র আমরা অ্যাপ্লাই করব। এই সূত্র আকারেও অঙ্কগুলো সলভ করা যায় বা সূত্র ছাড়াও অঙ্কগুলো সলভ করা যায়, এটা পরবর্তী ক্লাসে আমরা এটা নিয়ে আলোচনা করব। এরপরে আছে বার্ষিক মুনাফা। বার্ষিক মুনাফা আর বার্ষিক মুনাফার হার। সবাই একটু লক্ষ্য করো, আসলের সূত্র যেটা দিয়ে আমরা বিনিয়োগকৃত টাকাটা কিন্তু আসল বলা হয়, এটা বের করতে গেলে আমাদের যে সূত্রটা ব্যবহার করবো সেটা হলো বার্ষিক মুনাফা ইনটু 100। এখানে আগে বার্ষিক মুনাফাটা লিখতে হবে, উপরে গুণাকারে 100। দেখো বার্ষিক মুনাফা ইনটু 100 আর নিচে বার্ষিক মুনাফার হার গুণ সময়। তাহলে কি বার্ষিক মুনাফা গুণ 100, বার্ষিক মুনাফার হার গুণ সময়, মানে কত সময়ের জন্য তুমি এটা বিনিয়োগ করতেছো এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে সময়। আর বার্ষিক মুনাফা মানে 1 বছরে তুমি কত টাকা মুনাফা পাচ্ছ অতিরিক্ত, মানে আসলের অতিরিক্ত তুমি কত টাকা পাচ্ছ। আর বার্ষিক মুনাফার হার যে 100 টাকা জমা রাখলে
1 বছর পরে তোমাকে কয় টাকা দিবে, সেই হারটাই হচ্ছে বার্ষিক মুনাফা হার। এবার বার্ষিক মুনাফা, আসল গুণ বার্ষিক মুনাফার হার গুণ আসল গুণ, খেয়াল করো, আসল গুণ বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই 100। আর তাহলে কি পেলাম আমরা, বার্ষিক মুনাফা ইকুয়াল আসল গুণ বার্ষিক মুনাফার হার ডিভাইডেড বাই 100। এরপরে আমরা দেখো বার্ষিক মুনাফার হার যদি বের করতে চাও তাহলে যে সূত্রটা তোমার অ্যাপ্লাই করতে হবে সেটা হচ্ছে মুনাফা গুণ 100। উপরে কি লিখলাম আমরা, মুনাফা গুণ 100, নিচে হবে আসল গুণ সমান। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা এই বিষয়গুলো ভালো করে খাতায় নোট করবে যাতে করে পরবর্তী সময়ে তোমার কাজে আসে। আর অবশ্যই মনে রাখার চেষ্টা করতে হবে, বারংবার করতে হবে, বারংবার মাথায় রাখতে হবে যাতে করে তোমরা এই বিষয়গুলো তোমাদের আয়ত্তে চলে আসে। তাহলেই তোমরা এই সূত্রগুলো অ্যাপ্লাই করে, সূত্রগুলো ব্যবহার করে তোমরা সমাধানগুলো করতে পারবে। এরপরে শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে লাভ ও ক্ষতি। লাভ ও, এটা 3 নম্বর বিষয় ছিল, লাভ ও ক্ষতি। লাভ ও ক্ষতি নিয়ে আজকে আলোচনা করব। তো লাভ ও ক্ষতি, লাভ কথাটা শুনলেই মনে হয় যে কিছু লাভ করছি, গেইন করছি, অর্জন করছি, এরকম একটা বিষয়, তাই না? তো সেই ক্ষেত্রে লাভ আর ক্ষতি জানতে হলে আমাদের প্রথমেই ক্রয় মূল্য ও বিক্রয় মূল্য সম্পর্কে ধারণা থাকা লাগবে। ক্রয় মূল্য, ক্রয় মূল্য, এরপরে বিক্রয় মূল্য, এই দুইটা বিষয় সম্পর্কে তোমাদের ধারণা থাকতে হবে। ক্রয় মূল্যটা কি, চলো এবার আমরা শিখি ক্রয় মূল্যটা কি। যে মূল্যে কোনো বস্তু বা জিনিস ক্রয় করা হয়, যে মূল্যে কোনো বস্তু বা জিনিস ক্রয় করা হয় তাই ক্রয় মূল্য। যে, যদি দেখি যে মূল্যে কোনো বস্তু বা জিনিস ক্রয় করা হয় তাই ক্রয় মূল্য। দেখো, ক্রয় করা মানে কি না, আমরা যে কিনতে যাই না, যেমন আমরা দোকানে গেলে আমরা চাল কিনি, ডাল কিনি, কলম কিনি, খাতা কিনি, পেন্সিল কিনি, ডাস্টার কিনি, পেন কিনি, তাই না? তো এটা হচ্ছে যে মূল্যটা দিয়ে তুমি কোনো বস্তু বা কোনো জিনিসকে ক্রয় করবে বা কিনবে, সেটাই হচ্ছে ওই জিনিসটা ক্রয় মূল্য। বিক্রয় মূল্য সেম, যে মূল্যে কোনো জিনিস বা কোনো বস্তু বিক্রয় করা হবে। আমরা একটু লিখি, যে মূল্যে কোনো বস্তু বা জিনিস বিক্রয় করা হয় তাই বিক্রয় মূল্য। তাহলে কি, যে মূল্যে কোনো বস্তু বা জিনিস ক্রয় করা হয় তাই ক্রয় মূল্য। ঠিক তেমনি যে মূল্যে কোনো জিনিস বিক্রয় করা হয়, কোনো বস্তু বিক্রয় করা হয়, সেটাই হচ্ছে ওই মূল্য, ওই বস্তুটা বা ওই জিনিসটা বিক্রয় মূল্য। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, ক্রয় মূল্য, বিক্রয় মূল্য আমরা বুঝতে পারলাম। এবার আসো আমরা লাভ বা ক্ষতি শিখব। এটা কিভাবে বুঝবো যে কোনটা বা লাভ, কোনটা বা ক্ষতি? ক্ষতি মানে কি? লোকসান। লাভ মানে কি? যেটা আমরা অতিরিক্ত কিছু পাই। ধরো একটা জিনিস, এটা কিনলাম, একটা বস্তু বা একটা জিনিস, যে কোনো জিনিস হতে পারে, 500 টাকা দিয়ে কিনলাম। ঠিক ওই জিনিসটাকে আমরা বিক্রি করলাম 550 টাকা। একটু লক্ষ্য করো,
ক্রয় করলাম কত টাকায়? 500 টাকায়। যে কোনো একটা বস্তু হতে পারে। ওই বস্তুটাই যদি আমরা বিক্রি করি সেটার বিক্রয় মূল্য হবে কত? 550 টাকা। আচ্ছা বলো তো, এবার তোমরাই কিন্তু বলতে পারো তোমাদের লাভ হয়েছে নাকি ক্ষতি হয়েছে? নিশ্চয়ই লাভ হয়েছে। কিভাবে বুঝবো? কারণ ওই জিনিসটা আমরা কিনেছিলাম হচ্ছে কোন 500 টাকায়, ঠিক ওই জিনিসটি আমরা বিক্রি করছি কত টাকায়? 550 টাকা। তাহলে কত টাকা অতিরিক্ত পেলাম? 50 টাকা। কত টাকা অতিরিক্ত পেলাম? 50 টাকা। তাহলে এই যে 50 টাকা আমার কি হলো? নিশ্চয়ই লাভ। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভাবছো তাহলে ক্ষতিটা কি? এবার আসো আমরা ক্ষতি নিয়ে আলোচনা করি। ঠিক ধরে নাও একটা জিনিসের বিক্রয় মূল্য ক্রয় মূল্য 600 টাকা। কত টাকা? 600 টাকা। ঠিক ওই জিনিসটারই বিক্রয় মূল্য 550 টাকা। আচ্ছা কি বুঝলাম এবার আমরা? যে ক্রয় করলাম 600 টাকা দিয়ে, বাট ওই একই জিনিস বিক্রি করলাম 550 টাকা। বলো তো, এবার কিন্তু আমরা অনায়াসে বুঝতে পারি যে আমার ক্রয় মূল্য ছিল বেশি, বিক্রয় মূল্য ছিল কম। তো কম দামে বিক্রি করছি, তাহলে কি হলো? নিশ্চয়ই ক্ষতি। কত টাকা ক্ষতি হলো? এখানেও কিন্তু 50 টাকা। তাহলে কি বুঝলাম? যে ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য যখন কম হয় তখন সেটা হয় কি? ক্ষতি। আর লাভটা কখন ছিল? যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্য বেশি হয়েছিল, ঠিক তখনই হয়েছিল লাভ। আর ক্ষতি কখন হলো? যখন ক্রয় মূল্যের চেয়ে বিক্রয় মূল্যটা কি হলো? কম হলো। এবার আমরা ঠিক লিখতে পারি না এভাবে? এবার যদি আমরা একটু শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু লক্ষ্য করো, তাহলে লাভটা কি লিখতে পারি? ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে, ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হলে কি হয়? লাভ হয়। এই বিষয়টা অবশ্যই তোমাদের মাথায় রাখতে হবে। ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন বেশি হবে তখন আমরা সেটাকে লাভ বলে গণ্য করব। তাহলে লাভ লিখতে গেলে লাভের সূত্রটা কি হয় বলতো? লাভ সমান সমান বিক্রয় মূল্য বেশি যেহেতু বিক্রয় মূল্যটা আগে হবে, বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। তাহলে কি হলো? লাভ সমান সমান বিক্রয় মূল্য মাইনাস বিয়োগ ক্রয় মূল্য। ঠিক তেমনি ক্ষতিটা কি? যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বেশি হবে, বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বেশি হলে ক্ষতি হয়। এই জিনিসটা মাথায় রাখতে হবে যে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য হলে ক্ষতি হয়। তো এবার আমাদের যে জিনিসটা মাথায় রাখতে হবে তাহলে ক্ষতিটা কি? আমরা যদি ঠিক লাভের মতো ক্ষতিটাকেও আইডেন্টিফাই করি তাহলে ক্ষতি সমান সমান ক্রয় মূল্য বিয়োগ বিক্রয় মূল্য। ক্রয় মূল্য বিয়োগ। শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু মনের দিকে লক্ষ্য করো যে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য যখন বেশি হয় তখন হয় লাভ। তো লাভ নির্ণয়ের ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? বিক্রয় মূল্য মাইনাস ক্রয় মূল্য। ঠিক তেমনি যখন বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্যটা বেশি হবে তখনই সেটা হবে কি? ক্ষতি। তো সেই ক্ষেত্রে ক্ষতি সমান সমান কি লিখতে পারি? ক্রয় মূল্য মাইনাস বিক্রয় মূল্য। তোমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে সব সময় এই ক্ষেত্রে যে লাভ হোক কিংবা ক্ষতি হোক, লাভ হোক কিংবা ক্ষতি হোক, সব সময় ক্রয় মূল্যের উপর নির্ভর করবে। এই জিনিসটা তোমাদের মাথায় রাখতে হবে। লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। এই বিষয়টা তোমাদের একটু লক্ষ্য করবে যে লাভ ক্ষতি ক্রয় মূল্যের উপর নির্ভর করে। তো শিক্ষার্থী বন্ধুরা
আশা করি তোমরা আজকের আমার এই পাঠ অধ্যায় 9-এর যে প্রাথমিক ধারণা বা প্রাথমিক আলোচনা, এই অধ্যায়টার সলিউশন যদি অঙ্কগুলো যদি সলিউশন করতে চাও তাহলে প্রথমেই আজকে যে আমি যে বিষয়গুলো দেখলাম অবশ্যই এই বিষয়গুলো মনোযোগ সহকারে শিখবে, মনোযোগ সহকারে লক্ষ্য রাখবে। পাশাপাশি তোমরা অনুশীলনের ভিতরেই দেখবে কিছু কিছু অধ্যায়ের ভিতরেই কাজ দেয়া আছে বা তোমার করণীয় কি, তোমার কিছু কিছু বিষয় নোট আকারে দেওয়া আছে, এই বিষয়গুলো অধ্যায়গুলো পর্যালোচনা করবে। পাশাপাশি আমার এই বিষয়টা অবশ্যই ভালোভাবে লক্ষ্য রাখবে। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করো, তোমাদের বাড়ির কাজ দেওয়া হয়েছে। ক নম্বরে যে শতকরাগুলোকে ভগ্নাংশ ও দশমিকে প্রকাশ করবে। এখানে 60%, 34%, 89%, 125% এগুলোকে ভগ্নাংশ আকারে প্রকাশ করবে, পাশাপাশি দশমিক আকারে প্রকাশ করবে। ঠিক তেমনি খ লক্ষ্য করো, শতকরা কর্তৃক ব্যবহার করে মানে পার্সেন্টেজ আকারে শতকরা প্রকাশ করতে হবে। এখানে ভগ্নাংশ আকারে লেখা আছে 124, দশমিক আকারে আছে, এটা ভগ্নাংশ আকারে আছে। 4 নম্বরে দশমিক আকারে আছে, 5 নম্বরে ভগ্নাংশ আকারে আছে, 6 নম্বরে দশমিক আকারে আছে। তোমরা এটাকে কর্তৃক ব্যবহার করে মানে শতকরায় প্রকাশ করতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা ভালো থাকবে এই আশায় ব্যক্ত করছি। পরবর্তীতে নবম অধ্যায়ের অনুশীলনের অঙ্ক নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সকলকে। সুস্থ থাকো, ভালো থাকো, বাসায় থাকো।